আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পৌরনীতির দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় থেকে মোস্ট কমন কিছু এমসিকিউ দেব তোমাদেরকে। শর্ট সিলেবাসে যে অধ্যায়গুলো আছে প্রত্যেকটা অধ্যায়ের আমি ভিডিও দিব। প্রথম পত্র যে তোমাদেরকে সাজেশন দিয়েছিলাম প্রায় প্রত্যেকটা বোর্ডে কমন পাইছো। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমরা এখন এই অধ্যায় থেকে মোস্ট কমন কিছু এমসিকিউ দেওয়ার চেষ্টা করব। তারই পাশাপাশি তোমাদেরকে আমি কিছু এমন শর্টকাট দেব যে শর্টকাটে তুমি হাজার হাজার এমসিকিউ পারবা। তো দেখো, ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে? এটা সকলেরই জানা। ঢাকা এ পর্যন্ত রাজধানী হয়েছে ৫ বার এবং প্রথমবার হচ্ছে ১৬১০ সালে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আহ, সর্বপ্রথম কে গণবিদ্রোহ গড়ে তোলেন? বলো তো কে? তিতুমির। ঠিক আছে? পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? ১৭৫৭ ২৩শে জুন এবং ভাগীরথী নদীর পাড়ে হয়েছিল। আমি তোমাদেরকে কিছু ব্যাখ্যা সহকারে দেবো যেগুলো যাতে তোমাদেরকে শর্টকাট মনে থাকে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয় কত সালে? এটা হচ্ছে ১৬০০ সালে। ঠিক আছে? চিরস্থায়ী বন্দোবস্ত কে করছেন? এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস এবং ১৭৯৩ সালে। ঠিক আছে? এই যে কত? ১৭৯৩ সালে। চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে হয়েছিল এবং কে হয়েছিল এটা একদম টুডস্থ রাখবা। মুসলিম শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক কে ছিলেন? বলো তো কে ছিলেন? সুলতান আলাউদ্দিন হোসেন শাহ। কোন যুদ্ধের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একদম গোড়াপতন করে দেয়, অর্থাৎ উদাও করে দেয়? এটা হচ্ছে বক্সকারের যুদ্ধের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, যেগুলো মোস্ট কমন আমি তোমাদেরকে শুধুমাত্র সেগুলাই দিব। তো দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতা ফোর্ট উইলিয়াম দুর্গ স্থাপন করছে কবে? এটা উত্তর হচ্ছে ১৬৯৮ সালে। তারপর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা তুমি পড়বা, নবাব সিরাজউদ্দৌলা যে রাজত্ব ছিল, এই রাজত্বটা কোথায় কোথায় ছিল, কোন কোন স্থানে ছিল? বাংলা, বিহার, উড়িষ্যা, প্রত্যেকটা স্থানেই ছিল, অর্থাৎ তিনোটা স্থানেই কিন্তু ছিল। ঠিক আছে? নবাব সিরাজউদ্দৌলা সম্পর্কে এই অধ্যায়ে পড়বাই। ভারতীয় কাউন্সিল কত সালে পাশ হয়? এটা হচ্ছে ১৮৬১ সালে। ভারতীয় কাউন্সিল, এই যে ভারতীয় কাউন্সিল কত সালে হয়? ১৮৬১। এবং এইটার একদম গোড়াপতন হয়ে যায় ১৮৯২ সালের কাউন্সিল আইনকে কি বলা হয়? এটা হচ্ছে ২০০৩। ঠিক আছে? প্রাথমিক ধাপ আর হচ্ছে সংসদীয় বিভক্তি বা ভিত্তি স্বরূপ। আচ্ছা, তৎকালীন ভারতে কিন্তু একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছিল, এটার নাম হচ্ছে জাতীয় কংগ্রেস। এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ১৮৮৫ সালে। এটা একদম মুখস্থ করবা। আর এইটার প্রতিষ্ঠাতা কে ছিল? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিল? বলছে অ্যালান অক্টেভিয়ান হিউম। অ্যালান অক্টেভিয়ান হিউম। ঠিক আছে? আর প্রথম নির্বাচনে যে সভাপতি কে করেন? সভাপতিত্ব কে করছে বলতো? সভাপতিত্ব কে করছে? ব্যারিস্টার উমেশ চন্দ্র, অর্থাৎ প্রথমটা। ঠিক আছে? এখন যে প্রশ্নটা দেখো, এমসিকিউটা, বঙ্গভঙ্গ কখন হয়? এটা এমন কোনো পরীক্ষা নাই যে আসে নাই। এটা জ্ঞানমূলক বলো, অনুধাবন বলো, এমসিকিউ বলো, প্রত্যেকটা পরীক্ষাতে আসবে। ভার্সিটি পরীক্ষা বলো, মেডিকেল টেস্ট বলো, বিশ্ববিদ্যালয়ের যত পরীক্ষা আছে সকল এই প্রশ্নটা থাকেই থাকে। ঠিক আছে? বঙ্গভঙ্গ কত সালে হয়? ১৯০৫। আর বঙ্গভঙ্গ রদ হয় ১৯০০ কত সালে বলো তো? ১১ সালে। এটা মনে রাখবা। ঠিক আছে? কোন গভর্নর জেনারেল এর বঙ্গভঙ্গ ঘোষণা করেন? ঠিক আছে? লর্ড কার্জন। লর্ড কার্জনই কিন্তু এটা ঘোষণা করেন। কার সভাপতিত্বে মুসলিম লীগ গঠিত হয়েছিল? এটা হচ্ছে নবাব বিকারুল, এই যে বিখারুল মূলক, নবাব বিখারুল মূলক, তার নেতৃত্বে কিন্তু মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন চলে যাব নেক্সট পেজে। ব্রিটিশদের ভাগকর ও শাসনকর নীতির উদ্দেশ্য কী ছিল? ব্রিটিশ শাসন দীর্ঘস্থায়ী করা। ঠিক আছে? শাসন যাতে দীর্ঘকাল করতে পারে, এটাই তাদের উদ্দেশ্য ছিল। কোন রাজনৈতিক প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? বঙ্গভঙ্গ রদের কারণে। ঠিক আছে? এই যে দেখো, ডিভাইড অ্যান্ড রোল পলিসি এর ফলে ভারতবর্ষে কি হয়েছিল বলতো? এক আর এটা হচ্ছে ১ আর হচ্ছে ৩। ব্রিটিশ শাসন দীর্ঘায়িত হয় এবং অর্থনৈতিক ভিত্তি মজবুত হয় এটার কারণে। ঠিক আছে? এই যে দেখো, এগুলো প্রত্যেকটা পড়ে নেব। অনুধাবন যেগুলো আমি আ পড়ে নেই তাহলে কিন্তু তোমাদের অনেক লেট হয়ে যাবে। ভিডিওটা অনেক লং হবে। তোমরা একটু দেখে নিবা। ঠিক আছে? প্রত্যেকটা একটু স্ক্রিনশট দিয়ে দেখে নাও। যেগুলো মোস্ট ইম্পোর্টেন্ট ব্যাখ্যা সহকারে পড়াবো, এগুলোতে একটু আমি সময় বেশি দেবো তোমাদেরকে। আচ্ছা, এগুলো সবগুলো তোমরা একটু জাস্ট স্ক্রিনশট নিয়ে নাও।
আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এটা একটু পড়বা। হ্যাঁ, এই দুইটা সালের মধ্যে পার্থক্যটা কি? এই দুইটা সালের মধ্যে এটা হয়েছিল কত? বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ হয়েছিল এই সালে, এবং মুসলিম লীগ গঠিত হয়েছিল এই সালে, অর্থাৎ 5 আর 6 সালে বঙ্গভঙ্গ আর হচ্ছে মুসলিম লীগ গঠিত হয়েছিল। এই যে দেখো বঙ্গভঙ্গ রদ কত? 1911 সালে, কিছুক্ষণ আগে আমি তোমাদেরকে বলছি। ঠিক আছে, এরপরে দেখো সম্রাট পঞ্চম জসনিচির কোন কর্মটির সাথে সম্পর্কিত বা সম্পৃক্ত? এটা হচ্ছে বঙ্গভঙ্গ রদের কারণে। ঠিক আছে, আর এই বঙ্গভঙ্গ রদ কেন হয়েছিল, এর বিরুদ্ধে কি কি অংশগ্রহণ করেছিল, এটা সম্পর্কে একটু পড়ে নাও। এই যে এটা উদ্দীপকটা একটু খালি জাস্ট দেখো তোমরা। আচ্ছা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে কার নীতিতে তমদ্দুন মজলিস গঠিত হয় 1947 সালে? তমদ্দুন মজলিস বলতো অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে কিন্তু হয়েছিল। এরপর 1952 সালের ভাষা আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটে কেন? এটার মেন কারণটা কি ছিল? জাতীয়তাবাদী চেতনা। বাঙালি জাতীয়তাবাদের মূল ভিত্তি কোনটা? এটা হচ্ছে ভাষা। ভাষার জন্য কিন্তু হয়েছিল। তারপর উর্দু এবং ইংরেজির পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি করেন একমাত্র উত্থাপন করছেন কোন ব্যক্তি সংবিধানের মধ্যে বলতো? এটা হচ্ছে ধীরেন্দ্রনাথ দত্ত। তিনি একমাত্র এটা সাহসিকতার সাথে পরিচয় দিয়েছিল, আর কেউ কিন্তু এটা করেন নাই। একমাত্র উদ্দেশ্য হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা শক্তি টেকার। এটা হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ একতফা দাবি ছিল, এটা পরবর্তীতে তোমার বাস্তবায়ন করতে পারে নাই। ভাষা আন্দোলনের প্রথম শহীদকে বলতো? এটা হচ্ছে রফিক উদ্দিন, অর্থাৎ রফিক। আমি বলেছি কোটা আন্দোলনের প্রথম শহীদকে? সৈয়দ। কোটা আন্দোলনের প্রথম শহীদকে বলতো? আবু সাইদ। আবু সাইদ। বাসা কোথায়? রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয় ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, মাত্র 30 বছর বয়স। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এটা তোমাদেরকে সাম্প্রতিক বললাম আর কি, এটা হয়তো কোনোদিন ইতিহাস হতে পারে। 1952 সালের 24শে ফেব্রুয়ারি কে শহীদ মিনার উদ্ভাবন করেন? কোন ব্যক্তি? শহীদ শফিউরের পিতা। এটা অনেক পরীক্ষাতে আসে। ঠিক আছে, তারপর দেখো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক কে ছিলেন? গাজীউল হক। বাংলাকে রাষ্ট্রভাষা করার সাথে কোন যে সংগঠনটি জড়িত ছিল? এটা হচ্ছে তমদ্দুন মজলিস। ঠিক আছে, তো পাকিস্তানের শতকরা কত ভাগ মানুষের ভাষা ছিল বাংলা? প্রায় 56। প্রায় কি 56। ভাষা আন্দোলন ছিল একটি কি বলতো? এটা মূলত একটা সাংস্কৃতিক আন্দোলন ছিল। এটা কি সাংস্কৃতিক আন্দোলন ছিল? 1954 সালের যে প্রাদেশিক নির্বাচন যুক্তফ্রন্টের 21 দফার মূল দাবি কোনটা ছিল, বা প্রথম দাবি কোনটা ছিল? এটাকে বাংলাকে রাষ্ট্রভাষা করা। 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী কর্মসূচি কয় দফা ছিল? এই যে কিছুক্ষণ আগে বলছি আমরা 21 দফা, এটাও 21 দফা। ঠিক আছে, তারপর এই আসন কয়টা ছিল যুক্তফ্রন্টের আসন লাভ করছে কয়টা বলতো? 223টা। এই যে যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল? নৌকা। আমি এটা বারবারই বলছিলাম তোমাদেরকে, যুক্তফ্রন্টের প্রতীক কি ছিল। তারপর যুক্তফ্রন্টে যে মুসলিম লীগের প্রতীক কি ছিল? এটা হচ্ছে হারিকেন, আমরা যেটা বলি হারিকেল, এটা। ঠিক আছে, তারপর যুক্তফ্রন্টের মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী কে ছিলেন? মুখ্যমন্ত্রী ফজলুল হক। আচ্ছা, রাজনৈতিক দল নিয়ে গঠিত কয়টা দল নিয়ে গঠিত হয়েছিল এই যুক্তফ্রন্ট? 4টা দল কিন্তু ছিল, 4টি দল। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সর্বভারতীয় মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে। কাকে বাংলার সৈয়দ বলা হয়? আমি কিছুক্ষণ আগে এটা পড়িয়েছিলাম, আব্দুল লতিফকে। তো মুসলিম লীগ প্রতিষ্ঠার প্রধান ভূমিকা কার ছিল? নবাব স্যার সলিমুল্লাহ। কোন গভর্নর জেনারেল বঙ্গভঙ্গ ঘোষণা করেছিলেন? লর্ড কার্জন। কিছুক্ষণ আগে বলছি এটা। ঠিক আছে, এখানে প্রত্যেকটা কিন্তু তোমরা পারবা নিজেরা। এই যে দেখো দুইটা সাল, এটার মধ্যে কোনটা প্রতিষ্ঠা করে? কে প্রতিষ্ঠা করেন? স্যার সলিমুল্লাহ। দেখছো, এই যে একটু দেখো। আমরা যদি বলি দ্বৈত শাসন বলতে কি বোঝায়, বা কোন ধরনের শাসনকে বোঝায়? এটা হচ্ছে দেখো, প্রশাসনে দুটি কর্তৃপক্ষের উপস্থিত। প্রশাসনের যদি দুইটা কর্তৃপক্ষের উপস্থিতি থাকে, একে বলা হয় দ্বৈত শাসন। আচ্ছা, তারপর দেখো শেষেরটা একদম। কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর হয়? 1900 কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়েছে? 1911 সালে। এখনো এই দিল্লি আছে। ভারতবর্ষের কোন আইনে, হ্যাঁ, কোন আইনের কেন্দ্রে দ্বৈত শাসন ব্যবস্থার যে প্রবর্তন করেন কত সালে?
এই যে দেখো 1935 সালে। প্রাদেশিক স্বায়ত্তশাসন বলতে কি বোঝায়? কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতার বন্টন বা ভাগ। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট আমি তোমাদেরকে সেগুলোই দিচ্ছি, ঠিক আছে? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? মোহাম্মদ আলী জিন্নাহ। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা। ভারতে ভারতে মাত্র 2টি জাতি বাস করে। বক্তব্যটির মধ্য দিয়ে কি ফুটে উঠেছে? দ্বিজাতি তত্ত্ব। তার মানে ভারতে মাত্র একটি জাতি বাস করে, অবশ্যই তার ধারণা যে 2টা জাতি হইতো। আচ্ছা, আমরা জানি 1940 সালে কিন্তু লাহোর প্রস্তাব হয়, কিন্তু কোন তারিখে হয় এটা তো আমাকে জানতে হবে। 23শে মার্চ, মাসের কি 23 তারিখে হয়। আর লাহোর প্রস্তাবের মূল উদ্দেশ্যটা কি ছিল বলতো? এটার উদ্দেশ্য ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলো নিয়ে আর স্বাধীন রাষ্ট্রসমূহ গঠন করা। লাহোর প্রস্তাব কে উত্থাপন করছে? শেরে বাংলা একে ফজলুল হক। আর 1940 সালে গঠন হচ্ছে লাহোর প্রস্তাব। এই যে 23শে মার্চ লাহোর প্রস্তাব হয়। ঐতিহাসিক লাহোর প্রস্তাব মূল ভিত্তি কি ছিল? মূলত ভিত্তিটা কি ছিল? দ্বিজাতি তত্ত্ব। এই লাহোর প্রস্তাবের অনুধাবন সম্পর্কে একটু পড়ো, একটু জাস্ট দেখে নাও এগুলা। দেখছো ছকটা? উদ্দীপকটা একটু দেখে নাও। মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য কতজন? মন্ত্রী থাকলেই 3 জন, শর্টকাটে। মন্ত্রী থাকলেই 3 জন, মন্ত্রী থাকলেই 3 জন, ঠিক আছে? তারপর মন্ত্রী মিশন পরিকল্পনার সদস্য কে ছিলেন? কে ছিলেন? কে ছিলেন? স্ট্যাফোর্ড ক্লেবস, ঠিক আছে? তো এটা একটু দেখে নিবা। এই যে দেখো, এই ছকটা একটু ভালো করে দেখবা, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে মন্ত্রী মিশন পরিকল্পনা, আর এটা হচ্ছে 1946 সালে হয়েছিল, ঠিক আছে? এখানে উদ্দীপকটা একটু দেখো। অখণ্ড বাংলার আন্দোলন যদি থাকে, তুমি সরাসরি কি দিয়ে দিবা? হুসেন শহীদ সোহরাউদ্দিন, ঠিক আছে? অখণ্ড কথা থাকলেই, অখণ্ড বাংলার আন্দোলন বললেই হুসেন শহীদ সোহরাউদ্দিন। স্বাধীন ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় কোন সালের? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে 1947। 1947 সালে ভারত শাসন আইনের মাধ্যমে কোনটির অবসান ঘটে? এটা হচ্ছে ব্রিটিশ শাসন। এইটা পর্বায় 100% ইম্পর্টেন্ট। অবিভক্ত ভারতবর্ষে, হ্যাঁ, বা ভারতের সর্বশেষ ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন? সর্বশেষ লর্ড মাউন্ট ব্যাটন। এটা পর্বায়। তারপর দেখো, ভারত সচিব পদ বিলুপ্ত হয়। সচিব একটা পদ ছিল, এটা একদম বিলুপ্ত হয়েছে 1947 সালে, বিলুপ্ত হয়ে গেছে, ঠিক আছে? তারপর ভারত সম্পর্কে এই কয়েকটা অনুধাবন পড়বা এখান থেকে। আমরা এই উদ্দীপকটা দিয়ে একদম এই অধ্যায়টা শেষ করে দেব। দেখা হবে তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় থেকে। তো দেখো এটা কি হতে পারে এখানে? এটা হচ্ছে 1947।